ভাড়া দেওয়ার মতো টাকা নেই। আমরা তখন ফুড স্ট্যাম্প নিয়ে আমরা তখন আমাদের জীবন জীবন অতিবাহিত করছি। আমি যে শার্টটি পরেছি, এই শার্টটি এই জন্য পরেছি, তখনকার দিনের কথা। এই যে ছেঁড়া শার্ট পরে আমি তখন কলেজে যেতাম। আপনাদের সবাইকে বাড়ি সায়েন্স ল্যাবের পক্ষ থেকে হ্যাপি ফাদার্স ডে। আমি আমার কথা আজ প্রথমে আমার নিজের বাবার গল্প দিয়ে শুরু করব। আমার জন্ম বাংলাদেশে 1984। আমার মনে পড়ে আমার বয়স তখন 5 বছর। আমি আমার বাবার সাথে চট্টগ্রামে ওনার অফিসে আগ্রাবাদে উনি আমাকে ওনার অফিসে রেখে পাশের রুমে গিয়েছিলেন ফোন ধরার জন্য। তখন সেলফোন ছিল না 1984। তো উনি এসে আর আমাকে দেখতে পেলেন না। যে রুমে ওনার যে অফিস কক্ষে রেখে গিয়েছিলেন আমাকে সেখানে আর দেখতে পেলেন না। উনি তো প্রায় অর্ধমৃত হয়ে গেছেন। এদিকে খোঁজেন ওদিকে খোঁজেন। আমার বয়স তখন 4 বছর। তিনি প্রায় অর্ধমৃত আমাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তিনি দেখলেন আমি একটি সিঁড়ির পাশে বসে কলম গুনছি। আমি কি করেছিলাম, এই ফাঁকে যখন বাবা আমাকে রেখে গিয়েছিলেন এই ফাঁকে আমি বিভিন্ন অফিস কক্ষে গিয়ে কলম সংগ্রহ করতেছিলাম। কলম চুরি করা ছিল আমার অভ্যাস। ছোটবেলায় 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়স পর্যন্ত আমি বই চুরি করতাম আর কলম চুরি করতাম। সো এই যে তো আমি কি করেছি, বিভিন্ন অফিসে গিয়ে অনেকগুলি কলম চুরি করেছি। কলম চুরি করে সিঁড়ির পাশে বসে কলমগুলি গুনছিলাম। হঠাৎ করে আমার বাবা আমাকে দেখলেন সিঁড়ির পাশে বসে আমি কলম গুনছি। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এই যে এই যে এই যে এই যে কলম চুরির অভ্যাসটা, এটা এখনো আমার যায়নি। এখনো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাই, যখনই যেখানে কলম পড়ে থাকতে দেখি আমি আমার অন্যমনস্কভাবে আমি কীভাবে যেন আমার ব্যাগের মধ্যে রেখে দিই। আমার ব্যাগ যদি তোমরা আমার ব্যাগ যদি দেখবে আমার ব্যাগে 100টি কলম, 100টি চক, 100টি মার্কার সবসময় আমার ব্যাগের মধ্যে পাওয়া যায়। দোকানেও এত কলম, মার্কার এবং চক পাওয়া যায় না। এই যে অভ্যাসটি, এই অভ্যাসটি একেবারে বাংলাদেশের অভ্যাস। তো আমার জন্ম যদিও বাংলাদেশ, আমার সব পড়ালেখা কিন্তু যুক্তরাষ্ট্রে। আমি জিইডি করেছিলাম 2004 সালে যুক্তরাষ্ট্র থেকে। তো সেই প্রসঙ্গ বলার আগে আমি এবার নিজের বাবার গল্প বললাম। এবার আমি আমার সন্তানদের গল্প বলবো যাদের বাবা আমি। তো আমি বিয়ে করেছিলাম 2002 সালে চট্টগ্রামে। তো আমি যখন বিয়ে করি তখন একটা কমিটমেন্ট নিয়ে করেছিলাম। সেটা হচ্ছে আমার সন্তানদের ড্রিমটা হবে আমার ড্রিমের চেয়ে বড়। আমার সন্তানদের ড্রিমটা অগ্রাধিকার পাবে। আমি কখনো আমার সন্তানদের ড্রিমটা কম্প্রোমাইজ করব না। আমি আমার ড্রিমটাকে কখনো আমার সন্তানদের ড্রিমের উপরে স্থান দেব না। তোমরা যারা বাবা হয়েছ বা বাবা হচ্ছ, তোমাদেরকে আমি একটা জিনিস অনুরোধ করব, তোমরা কখনো নিজের ড্রিমটাকে তোমাদের সন্তানের ড্রিমের উপরে স্থান দেবে না। যদি তোমরা নিজের ড্রিমকে বড় মনে করো তাহলে তোমরা আপাতত বিয়ে করার দরকার নেই। আগে নিজের স্বপ্ন পূর্ণ করো, তারপর বিয়ে করো। কিন্তু যখন তোমরা সন্তানের বাবা হয়ে যাবে তখন কিন্তু একটা কমিটমেন্ট জন্ম নেবে। এই যে আরেকটা মানুষ তুমি জন্ম দিলে, পৃথিবীতে আসলো তোমার কারণে, তুমি রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত কিনা? তুমি যদি প্রস্তুত না হয় তাহলে এই রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার নেই। কিভাবে তুমি রেসপন্সিবিলিটিটা নিচ্ছ, এটা কিন্তু তুমি অফিসে গেলে জব করলে 8টা থেকে 4টা পর্যন্ত, এরপর বাসায় চলে আসলে সেরকম না। এই রেসপন্সিবিলিটি হচ্ছে সারা জীবনের রেসপন্সিবিলিটি। তোমরা যদি এই রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত না হও তাহলে তোমরা আগে নিজের স্বপ্ন পূর্ণ করো, এরপর বিয়ে করো, এরপর সন্তান জন্ম দাও। কিন্তু তোমরা যদি বিয়ে করো, এরপর তোমরা যদি সন্তান জন্ম দাও, যেই মুহূর্তে তোমার সন্তান জন্মগ্রহণ করবে সেই মুহূর্তে তোমাদের সন্তানের স্বপ্ন সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। এইরকম কমিটমেন্টে যদি তোমরা আবদ্ধ হতে না পারো তাহলে তোমরা বিয়ে করার তো দরকার নেই। তো আমি করেছিলাম আমার স্বপ্নকে, যেই মুহূর্তে অপূর্বের জন্ম হলো সেই মুহূর্তে আমার স্বপ্নকে আমি
আপাতত আমার স্বপ্ন আমি স্থগিত করে রেখেছিলাম। আমার স্বপ্নর চেয়ে অপূর্বকে বড় করার, মানুষ করার স্বপ্নকে আমি প্রাধান্য দেওয়া শুরু করলাম। প্রথমে আমি কি করলাম, একটা 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 বই প্রকাশ করলাম। সেটা 2004 সালের কথা। অপূর্বর প্রথম জন্মদিনে আমি বইয়ের মধ্যে ইস্তেহার লিখলাম, অপূর্বকে আমি কি বানাতে চাচ্ছি। অপূর্ব জন্ম হয়েছিল চট্টগ্রামের খুলশীতে, হলি ক্রিসেন্ট হসপিটালে। তো আমি আলোগৃহের অপূর্ব নামক একটা বই প্রকাশ করেছিলাম। বইটা তোমাদেরকে দেখাচ্ছি। এ রিফাত, অপূর্ব, ক্যান ইউ গিভ মি দ্য বুক আলোগৃহের অপূর্ব? A copy of the book? Yeah, come. So he is Apurva and this is the book. এই বইটা আমি পাবলিশ করি তার বয়স যখন 1 বছর। তার বয়স যখন 1 বছর তখন তোমরা ছবি দেখতে পাচ্ছ, পাশে আমার বউ, এটা হচ্ছে অপূর্ব, এটা হচ্ছে আমি, এটা চট্টগ্রামের খুলশীতে তোলা। ওকে, এবার তুমি যাও। তো এই বইতে আমি কি লিখেছিলাম? এই বইতে আমি লিখেছিলাম আমি অপূর্বকে নিয়ে কি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নগুলি এই বইতে আমি লিখে দিয়েছিলাম, যাতে আমার পরিবার, স্পেশালি আমার ওয়াইফ, আমার পরিবারের সদস্যরা জানে অপূর্বকে নিয়ে আমার স্বপ্ন কি, যাতে আমি তাদেরকে বারবার বলে দিতে না হয়, যাতে আমি তাদের সহযোগিতা পাই আমি স্বপ্ন পূর্ণ করার জন্য। তোমার শুধু স্বপ্ন থাকলে হবে না, তুমি মানুষকে স্বপ্ন জানিয়ে দিতে হবে। নইলে দেখা যাবে মানুষ তোমাকে 100% তোমাকে কোঅপারেশন করতে পারছে না। আর তুমি যদি তোমার স্বপ্নের কথা মানুষকে জানিয়ে দাও, তাহলে দেখা যাবে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে কোঅপারেশন পাচ্ছ, তোমার পিতামাতার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছ। কারণ তোমার তো স্বপ্ন একটাই, যেহেতু তুমি বাবা, তোমার স্বপ্ন কিন্তু একটা, সেটা হচ্ছে তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করা, তোমার সন্তানকে নেক্সট স্যার আইজ্যাক নিউটন অথবা আলবার্ট আইনস্টাইন করা। তোমাদের সামনে এই কথাগুলি বলার জন্য আজ আমি দাঁড়িয়েছি। যদিও বাংলাদেশের বেশি লোক বর্তমানে আমাদের কথা এখন শুনছে না, সেই জন্য আমরা আমাদের স্কুলটা ইন্ডিয়াতে সরিয়ে নিয়ে গেছি। আমাদের বিগার অডিয়েন্স হচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্স। তারপরেও মাঝে মধ্যে এসে বাংলায় কথা বলি, কারণ আমার জন্ম বাংলাদেশে। তোমরা 2-4-5 জন যারা বাংলাদেশে আছো, যারা এখনো আমার কথা শুনো, তাদের জন্যই বলছি, তোমরা তোমাদের স্বপ্নের কথা সবাইকে জানিয়ে দিতে হবে। আজকে যেহেতু বিশ্ব বাবা দিবস, আজকে যেহেতু হ্যাপি ফাদার্স ডে, আমি বাবা কেন্দ্রিক আমার কথাগুলি হবে। তো তোমরা যারা বাবা হতে চাও, বাবা হয়েছ অথবা বাবা হতে যাচ্ছ, তোমাদের জন্য কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। তো আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করার পর আমি কি করলাম, আমি একটা বই ছাপালাম। এই বইটা কাউকে দেওয়া হয়নি কখনো, শুধুমাত্র আমার পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে। তাদেরকে বলেছি এই বইটা পড়ো। এই বইটা পড়ার পর তোমরা জানতে পারবে, এই বইটা কখনো আমার শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য আমি ছাপিয়েছি। তো তারা এই বইটি পড়ার পর জেনেছে অপূর্বকে নিয়ে আমার স্বপ্ন কি। আমি এটা জানিয়ে দিতে চেয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম সবাই আমাকে সহযোগিতা করুক। আমি অন্যান্য বাবারা যে পথে হাঁটে সেই পথে হাঁটতে চাইনি। অন্যান্য বাবারা বিয়ে কি করে জানি না, বিয়ে কি জন্য করে। কিছু কিছু মানুষ এখনো যৌতুক পাওয়ার জন্য বিয়ে করে, কিছু কিছু মানুষ অন্য কারণেও বিয়ে করতে পারে। কিন্তু তুমি যদি বাবা হওয়ার জন্য বিয়ে করো, তাহলে তোমার কমিটমেন্টটা হবে আলাদা। সেটা হচ্ছে তোমার সব স্বপ্ন হবে তোমার সন্তান কেন্দ্রিক। এই স্বপ্ন তুমি তোমার চারপাশে সবাইকে জানিয়ে দিবে, তোমার স্ত্রীকে জানিয়ে দিবে। কারণ সবচেয়ে খুশি হয় কে? সন্তানকে নিয়ে যখন তুমি স্বপ্ন দেখা শুরু করো, সবচেয়ে খুশি হয় কে? তোমার স্ত্রী। তাহলে তুমি স্ত্রীকে জানিয়ে দেওয়া এটা তোমার সবচেয়ে বড় কাজ, এবং এটি জানিয়ে দিবে যত তাড়াতাড়ি সম্ভব। আমি জানিয়ে দিয়েছিলাম বইয়ের মাধ্যমে। আজ বর্তমানে অপূর্বের বয়স হচ্ছে 17 বছর। সে যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য হাই স্কুল থেকে হাই স্কুল গ্র্যাজুয়েশন করবে।
বাংলাদেশে যেটাকে বলে ইন্টারমিডিয়েট, এখানে বলে হাই স্কুল গ্র্যাজুয়েশন। তো সে হাই স্কুল গ্র্যাজুয়েশন করার পর আমাদের বিশ্বাস সে যুক্তরাষ্ট্রের 8টি আইভি লীগ, প্রত্যেকটি আইভি লীগে চান্স পাবে। সে হার্ভার্ড, কলম্বিয়া, ইয়াল, পেনসিলভেনিয়া, ডর্টমাউথ, সবগুলি আইভি লিগে সে চান্স পাবে, এটা আমাদের বিশ্বাস। কারণ সে অ্যাসিটি ম্যাথে পারফেক্ট স্কোর করেছে। শুধু তা না, সে 10টি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানে। শুধু তা না, সে নিউ ইয়র্কের হ্যাকাথন চ্যাম্পিয়ন কম্পিউটার সায়েন্সের। শুধু তা না, সে তার স্কুলে ব্রুকলিন টেকে ম্যাথ ক্যাপ্টেন। শুধু তা না, সে একটি বই প্রকাশ করতে যাচ্ছে একটি স্বনামধন্য পাবলিকেশন থেকে, সেটার নাম হচ্ছে 55 Days in Dharavi। শুধু তা না, সে সম্প্রতি একটি পত্রিকা বের করেছে, দ্য থিঙ্কার। শুধু তা না, সে বর্তমানে যুক্তরাষ্ট্রের একজন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে আইনস্টাইনের রিলেটিভিটি নিয়ে গবেষণা করছে। তো এই সবগুলি কেন সে করছে? তুমি যখন হার্ভার্ডে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নাও, তখন এই সমস্ত কিছু তোমার দরকার হয়। হার্ভার্ড দেখতে চাচ্ছে তোমার কি অ্যাসএটিতে পারফেক্ট স্কোর আছে কিনা। হ্যাঁ, অপূর্ব অ্যাসএটিতে পারফেক্ট স্কোর আছে। অপূর্ব একটি বিখ্যাত স্কুল থেকে আসছে কিনা। হ্যাঁ, অপূর্ব ব্রুকলিন টেক থেকে আসছে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত স্কুল। অপূর্বের কোনো বিজ্ঞানীর সাথে কোনো কোলাবোরেশন আছে কিনা। হ্যাঁ, অপূর্বর বিজ্ঞানীর সাথে কোলাবোরেশন আছে। সে একজন বিজ্ঞানীর সাথে বর্তমানে কাজ করছে আইনস্টাইনের থিওরি নিয়ে। অপূর্বের কোনো এক্সট্রা ক্যারিকুলাম আছে কিনা। হ্যাঁ, অপূর্বের এক্সট্রা ক্যারিকুলাম আছে, সে একটি নিউজ পেপার প্রকাশ করছে। অপূর্বের এই যে ম্যাথ এবং ম্যাথের বাইরে অন্য কোনো বিষয়ে দক্ষতা আছে কিনা। হ্যাঁ, তার অন্য বিষয়ে দক্ষতা আছে, সেটা হচ্ছে সে 10টি বিষয়ে প্রোগ্রামিং করতে জানে। এরপর তার কোনো অ্যাকমপ্লিশমেন্ট আছে কিনা। হ্যাঁ, তার অ্যাকমপ্লিশমেন্ট আছে। সে নিউ ইয়র্ক সিটির মতো এরকম একটি জায়গায় সে হ্যাকাথনের চ্যাম্পিয়ন হয়েছে 2বার। সে ব্রুকলিন টেকের ম্যাথের ক্যাপ্টেন। এই যে সাকসেস, এই যে সাফল্য, এগুলি সব কম্বিনেশন, এই যে প্যাকেজ, এই যে তুমি তোমার সব ব্যাপারে তোমার দক্ষতা আছে কিনা, এই জিনিসগুলি আইভি লীগ স্কুল, হার্ভার্ড, ইয়াল, কলম্বিয়া, পেনসিলভেনিয়া এরা দেখবে। তো আমার বিশ্বাস অপূর্ব খুব সহসাই কলম্বিয়া এবং আটটি আইভি লিগে চান্স পাবে। এবং ইংল্যান্ডের 2টি, সেই ইংল্যান্ডের 2টি স্কুলে সে অ্যাপ্লাই করবে, সেটি হচ্ছে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। তো আমার ধারণা যে 10টি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি পৃথিবীতে আছে, সে 10টিতে সে চান্স পাবে। সে সম্ভবত 12টিতে করবে, MIT এবং স্ট্যানফোর্ড। সো 12টি ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করবে, 8টি আইভি লীগ, MIT, স্ট্যানফোর্ড এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। এই 12টি ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করবে এবং 12টিতে সে চান্স পাবে, এই বিশ্বাস আমার আছে। কারণ আমি সে যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কলম হাতে নিয়েছিলাম। তার প্রথম জন্মদিনে বইটি ছাপিয়ে তাকে আমি জানিয়ে দিয়েছিলাম তার কাছ থেকে আমার প্রত্যাশা। গত 17 বছর ধরে সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিটি পদে বাধার সম্মুখীন হয়েছিলাম। স্পেশালি যখন আমি যুক্তরাষ্ট্রে চলে আসি। যুক্তরাষ্ট্রে চলে আসার পর তো আমার প্রথমে দারোয়ানের চাকরি নিয়েছিলাম। রাতে চাকরি করতাম, দিনে পড়ালেখা করতাম। আমার পড়ালেখা করার একটি উদ্দেশ্য ছিল, আমি যদি পড়ালেখা না করি তাহলে আমার সন্তানদের আমি কিভাবে তাদের হোমওয়ার্কে হেল্প করব। বড় চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করিনি, আমার সন্তানদের হোমওয়ার্কে হেল্প করার জন্য। আমার সন্তানের মা, ওকে, হ্যাপি ফাদার্স ডে। ওকে, আমি সবাইকে দেখাচ্ছিলাম এটার কথা। তোমার খেয়াল আছে এটার কথা? থাকবে না কেন? এটা কোথায় তোলা হয়েছিল? এটা চট্টগ্রাম খুলশীর বাসায়, একেবারে হলি ক্রিসেন্টের সামনে বারান্দায় না? হলি ক্রিসেন্টে আমার স্প্রিং ভ্যালিতে। তো
তো হলি ক্রিসেন্টের বারান্দায় হলি ক্রিসেন্টের বারান্দায় তুলিনি, তুলেছি আমাদের বাসায় আমাদের বাসার বারান্দায় একেবারে হলি ক্রিসেন্টের দেখা যাচ্ছিল, যেখানে আমার প্রথম ছেলে অপূর্বের জন্ম হয়েছিল। তো প্রথম ছেলের গল্প বলছিলাম সবার কাছে। প্রথম ছেলে এটা আমি বলছিলাম যে এই বইটা আমি লিখেছি সবাইকে আমার স্বপ্ন ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সবাইকে বললাম যে তুমি যদি তোমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখো, প্রথমে এটা শেয়ার করবে তোমার স্ত্রীর সাথে, কারণ সবচেয়ে বেশি খুশি হয় স্ত্রী। কারণ একজন স্ত্রী যখন দেখে বাবা এই ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে, তখন সবচেয়ে বেশি খুশি হয়, পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয় স্ত্রী। কারণ 9 মাস তো অনেক কষ্ট করে একটি বাচ্চা জন্ম দেয় স্ত্রী, তাই না? তো প্রতিটি হাজবেন্ডের কাছে তার একটি দাবি থাকে, একটি চাওয়া থাকে, সেটি হচ্ছে তার বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করে তোলা এবং তাদের মাইন্ডে ড্রিম ঢুকিয়ে দেওয়া এবং বাবার মতো বাবা হওয়া। এখন সবাইকে আহ্বান জানাচ্ছি, তোমরা বাবার মতো বাবা হও। তোমরা এই ফাদার্স ডেতে তোমরা যদি বাবার মতো বাবা হতে না পারো, তাহলে আপাতত তোমরা এই যে বিয়েটা, এটা একটা পবিত্র জিনিস, এটার বন্ধনে আবদ্ধ হওয়ার দরকার নেই। যেদিন তোমরা সন্তানের স্বপ্ন পূর্ণ করতে পারবে এবং সেই যোগ্যতা অর্জন করতে পারবে, অথবা সেই কমিটমেন্ট তোমাদের মাইন্ডে জন্ম হবে, সেদিনই তোমরা বিয়ে করো। তো আমি কি করলাম, আমি যুক্তরাষ্ট্রের একটি আমি সিকিউরিটি গার্ডের জব নিয়ে নিলাম। তো সিকিউরিটি গার্ড ছিলাম আমি প্রায় 15 বছর যুক্তরাষ্ট্রে। তো তখন তো আমি বাসায় খুব কম থাকতাম, আমি দিনে বিশ্ববিদ্যালয়ে যেতাম। আমি 15 বছর সিকিউরিটি গার্ডের জব করে করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 5টি ব্যাচেলর ডিগ্রি করেছি এবং 2টি মাস্টার্স ডিগ্রি করেছি এবং এখন পিএইচডি করছি। তো আমি আসলে আমার আসল কথায় ফিরে যাই, সেটি হচ্ছে আমি আমার অপূর্বকে কিভাবে হেল্প করেছি। আমি সিকিউরিটি গার্ড থেকে আমি কি করতাম, তাকে আমার ক্লাসরুমে নিয়ে যেতাম, অপূর্বকে আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে নিয়ে যেতাম। কেন নিয়ে যেতাম? আমি মনে করতাম আমার তো তখন টাকা নেই, মানে একেবারেই নেই, ঘর ভাড়া দেওয়ার মতো টাকা নেই। আমরা তখন ফুড স্ট্যাম্প নিয়ে আমরা তখন আমাদের জীবন অতিবাহিত করছি। আমি যে শার্টটি পরেছি, এই শার্টটি এই জন্য পরেছি, তখনকার দিনের কথা, এই যে ছেঁড়া শার্ট পরে আমি তখন কলেজে যেতাম, এই যে সেই শার্টটি আমি পরেছি, ছেঁড়া শার্ট পরে তখন কলেজে যেতাম। তো আমি অপূর্বকে আমার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতাম, আমার সাথে বসাতাম। আমার একটি স্বপ্ন ছিল, সে যখন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টে আসবে তখন সে স্বপ্ন দেখা শুরু করবে। হ্যাঁ, তার সিকিউরিটি বা তার দারোয়ান বাবা তাকে তো মানে অর্থ দিয়ে হেল্প করতে পারছে না, কিন্তু স্বপ্ন দেখাতে তো পারছে, কারণ স্বপ্ন দেখাতে তো কোনো টাকা লাগে না। তো আমি একদিন তখন সিটি কলেজে পড়তাম, যুক্তরাষ্ট্রের সিটি কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমি সিটি কলেজে রাতে দারোয়ানি করতাম, দিনে পড়তাম। তো একদিন আমি তখন মিচিউ কাকুর সাথে একটি ফিজিক্স ক্লাস নিচ্ছি। মিচিউ কাকু হচ্ছে বর্তমান সময়ের খুবই ফেমাস একজন পদার্থবিজ্ঞানী। তো আমি রাতে দারোয়ানি করছি মার্শেক হলে, সায়েন্স বিল্ডিংয়ে। তো বাইরে সেদিন বৃষ্টি হচ্ছিল, সে রাত বৃষ্টি হচ্ছিল। তো মিচু কাকু বাইরে বেরিয়ে দেখলেন যে বৃষ্টি হচ্ছে, তো তিনি আবার ঘুরে ঢুকে গেলেন ভিতরে ঢুকে আমার দিকে তাকালেন, আমাকে জিজ্ঞেস করলেন আমব্রেলা আছে কিনা। এটা জিজ্ঞেস করে উনি দেখতে পেলেন তুমি এখানে। মানে মিচু কাকু যে আমি ওখানে দারোয়ানি করব এটা উনি ভাবতে পারেননি। উনি আমাকে চেনেন স্টুডেন্ট হিসাবে, আমি তার ক্লাস নিচ্ছি। উনি আমাকে আরও চেনেন এই জন্য যে আমি অপূর্বকে ওনার ক্লাসে নিয়ে যেতাম, অপূর্বর সাথে একটা রিলেশনশিপ সৃষ্টি করার জন্য, যাতে এত বড় একজন বিজ্ঞানীকে দেখে অপূর্ব বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা শুরু করে। তুমি যদি তোমার বাচ্চার মাথার ভিতর একটি স্বপ্ন দেখার শক্তি ঢুকিয়ে দিতে পারো,
তাহলে আর টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করার দরকার নেই, তাদের জন্য অর্থ রেখে যাওয়ার দরকার নেই, তাদের জন্য গাড়ি বাড়ি রেখে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র স্বপ্নটা ঢুকিয়ে দিতে পারলেই হলো। তো মিচু কাকু আমার কাছ থেকে আমব্রেলাটা নিয়ে আমাকে বললেন, তুমি দারোয়ানি চাকরি করো কেন? তো আমি তাকে পুরো ঘটনা বললাম। এরপর থেকে মিচু কাকু আমাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করলেন। কিছুদিন পর সিটি কলেজে চাকরিটা হারিয়ে ফেলাম, কারণ আমার সুপারভাইজার দেখছিলেন আমি চাকরিতে বসে পড়ালেখা করি। তো অনেকদিন আমার চাকরি ছিল না। যা হোক, আমি আমার দারোয়ানের জীবনের কথা এখন বলবো না। আমি আমার এই যে পিতার গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি 5টি বিষয়ে ব্যাচেলর করেছি, এই জন্য যে চাকরি পাওয়ার জন্য 5টি বিষয়ে ব্যাচেলর করা লাগে না। আমি 5টি বিষয়ে ব্যাচেলর করেছি যাতে আমার সন্তানদের যদি ফিজিক্সের হেল্প দরকার হয় তাহলে ফিজিক্সের হেল্প যাতে করতে পারি, কম্পিউটার সায়েন্সের হেল্প দরকার হয় যাতে কম্পিউটার সায়েন্সে হেল্প করতে পারি, ম্যাথামেটিক্সে হেল্প করতে যদি দরকার হয় তাহলে ম্যাথামেটিক্সে হেল্প করতে পারি। আমার বাচ্চা অপূর্ব সে 10টি বিষয়ে সে প্রোগ্রামিং করতে পারে। কেন পারে? কিভাবে পারে? আমি তাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছিলাম। আগে আমি কষ্ট করেছিলাম, আমি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নিয়েছিলাম, এরপর তাকে শেখাতে শুরু করেছিলাম। এখন সে আমার চেয়ে দক্ষ কম্পিউটার সায়েন্সে। তুমি যদি স্কাফোল্ডিং দেওয়া শুরু করো তোমার বাচ্চাকে, যেটা ভাইগস্কি বলেছিলেন, তাদের জিপিডি প্রথমে বড় হতে থাকবে। তুমি যদি 2 বছরের একটি বাচ্চাকে নাও, তাহলে সুবর্ণর কথাই আসি। সুবর্ণর জন্ম হলো 2012 সালে। সুবর্ণর জন্ম, এই যে আমি এখানে প্রায় 5টা ব্যাচেলর করেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। অনেক ডিসক্রিমিনেশনের শিকার হয়েছি। বর্তমানে তো আমেরিকাতে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে লড়াই হচ্ছে। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট। আমি একটি ক্লাস নিচ্ছিলাম, একটি না আমি 3টি ক্লাস নিচ্ছিলাম তখন লিমন কলেজে। তখন একদিন আমার প্রফেসর বললেন, তুমি ক্লাস ড্রপ করো। একজন হোয়াইট প্রফেসর বললেন, তুমি ক্লাস ড্রপ করো। আমি বললাম কেন? বললেন, তোমার ওয়াইফ প্রেগনেন্ট। হ্যাঁ, তো তোমার ওয়াইফের তোমার ওয়াইফ বাচ্চা জন্ম দেবে এপ্রিল মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তাহলে তখন কিন্তু স্প্রিং সেমিস্টার। তাহলে স্প্রিং সেমিস্টারে তুমি অনেকগুলি, আমি কোন কলেজ থেকে ব্যাচেলর করেছি? আমি যুক্তরাষ্ট্রে আমি প্রথম ব্যাচেলর করেছি ইয়র্ক কলেজ থেকে, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, পলিটিক্যাল সায়েন্সে 2008 সালে। আমি দ্বিতীয় ব্যাচেলর ডিগ্রি করেছি সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে, ইকোনমিক্সে। আমি তৃতীয় ব্যাচেলর করেছি লিমন কলেজ থেকে, ম্যাথামেটিক্সে। আমি চতুর্থ ব্যাচেলর করেছি তাও লিমন কলেজ থেকে, কম্পিউটার সায়েন্সে। আমি 5ম ব্যাচেলর ডিগ্রি করেছি তাও লিমন কলেজ থেকে, ফিজিক্সে। এত ব্যাচেলর ডিগ্রি যুক্তরাষ্ট্রে আর কেউ করেনি। সেই জন্য লিমন কলেজ আমার ব্যানারটা তাদের ক্যাম্পাসে ঝুলিয়ে রেখেছিল, যাতে অন্যান্য ছাত্রদের অনুপ্রেরণা দেওয়া যায়। আমি আমার বাচ্চাদের নিয়ে যেতাম প্রতিদিন তাদের বাবার ব্যানার দেখানোর জন্য। তাদের বাবা সিকিউরিটি গার্ড হয়ে যদি কলেজ একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার ব্যানার ঝুলানো থাকে, তাহলে তাদের তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে ব্যানার ঝুলানো থাকবে। এই যে স্বপ্ন, এই যে ভিতরে ঢুকিয়ে দেওয়া, এই ঢুকিয়ে দেওয়া ছিল আমার দিবা রাত একটা নেশা। তাদের মধ্যে স্বপ্নটা ঢুকিয়ে দেওয়া, বিশ্ব জয় করার স্বপ্ন। তাদের বাবা যদি দারোয়ানি করে করে রাতে 5টা ব্যাচেলর করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি তার ব্যানার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে দিয়েছে, তাহলে সুবর্ণ অপূর্বর ব্যানার তো, তারা আমাকে বলল তাদের ব্যানার তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে ঝুলবে 5 বছর পর। তাদের এটা বিশ্বাস ছিল, তাদের এটা স্বপ্ন ছিল। আমি মাস্টার্স করেছি, আমার প্রথম মাস্টার্স করেছি আমি ব্রুকলিন কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে 2009 সালে। আমি 4 এর মধ্যে 4 GPA পেয়ে প্রথম মাস্টার্স করেছি। আমি দ্বিতীয় মাস্টার্স করেছি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে, NYU থেকে, ক্রিসপি স্কলারশিপ নিয়ে। আমি প্রায়
আমি প্রায় ক্লোজ টু $1 মিলিয়ন পেয়েছিলাম আমি NYU থেকে। তো পদার্থবিজ্ঞানে করেছিলাম আমি NYU থেকে মাস্টার্স। তো যেটা যেটা বলছিলাম, এখন আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে PhD করছি। ওকে, আমার কলেজের কথা গেল, আমার স্কুলের কথা গেল, এখন আমি আবার কথায় ফিরে আসি। তো তুমি বাবা হিসেবে কিভাবে তোমার বাচ্চাদের GPD এক্সপ্যান্ড করবে? একদিন 2002 সালের কথা, 2014 সালের কথা, 2012 সালে সুবর্ণ, আমি বলছিলাম ডিসক্রিমিনেশনের কথা। তোমরা কে একজন জিজ্ঞেস করেছো আমার কলেজ কোথায়, আমি তো বললাম আমি কোন কোন কলেজ থেকে আমি ডিগ্রি নিয়েছি। তোমরা এখনো যুক্তরাষ্ট্রের এই কলেজগুলিতে যাও, দেখবে আমার ব্যানার ঝুলছে। তো যে প্রসঙ্গে ফিরে আসি, তো আমার প্রফেসর বললেন তুমি ড্রপ দিবে কারণ তোমার বাচ্চা হবে। তো বাচ্চা হলে তুমি তখন সেই ক্লাসগুলি মিস করবে। তো আমি বললাম এই ধরনের কথা, তো এই ধরনের ডিসক্রিমিনেশন তো আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই ধরনের কথা তো কখনো শুনিও নি। পৃথিবীর কোনো প্রফেসর তার স্টুডেন্টকে বলবে না তোমার ওয়াইফ প্রেগনেন্ট, তোমার ওয়াইফ বাচ্চা জন্ম দিবে, সেই জন্য তুমি ক্লাস ড্রপ করতে হবে। তারপরে আমি ড্রপ করলাম কারণ আমি প্রফেসরদের সাথে কোনো সংঘর্ষে যেতে প্রস্তুত ছিলাম না। তখন আমি ছিলাম দারোয়ান, একজন দারোয়ানের পক্ষে প্রফেসরের সাথে সংঘর্ষে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। সেই দিনগুলিতে আমি ফুরিস্টান দিয়ে চলতাম। আমাদের এক বেলা ভাত আছে কি 2 বেলা ভাত নেই পেটে। তো আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে ফিরে যাই। সুবর্ণা 2012 সালে সুবর্ণের জন্ম হলো। 2014 সালে হঠাৎ, 2014 সালে না 2013 সালের শেষের দিকে হঠাৎ একদিন আমার ওয়াইফ চিৎকার দিল। আমি পাশের রুমে ছিলাম। আমার ওয়াইফ বললো সুবর্ণ নাকি কি একটা করছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম সুবর্ণ কি করছে। তো আমার ওয়াইফ তাকে শেখাচ্ছে 1 + 1 = 2, 1 - 1 = 0, 1 × 1 = 1, and 1 divided by 1 = 1. কিন্তু সুবর্ণ এটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলেছে। সুবর্ণ বলতেছে if 1 + 1 is 2, then n + n must be 2n. If 1 × 1 is 1, then n × n must be n squared. If 1 - 1 is 0, then n - n is also 0. সুবর্ণ এটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলেছে। একটি 1 বছরের বাচ্চা কিভাবে এটা অ্যাবস্ট্রাক্ট করে ফেললো? তার মানে আমার স্বপ্নটি কি সুবর্ণ মায়ের গর্ভে থাকার সময় তার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল? এই যে আমি দিবারাত স্বপ্ন দেখা শুরু করেছিলাম আমার অনাগত সন্তানকে নিয়ে, যেরকম আমি অপূর্বকে নিয়ে দেখছিলাম। হতেই পারে এটা। তুমি যখন 100% সিনসিয়ার হও, তুমি যখন তোমার সন্তানদের নিয়ে দিবারাত স্বপ্ন দেখা শুরু করো, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় অথবা যে কোনোভাবে অনেক অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটে। তাহলে তোমার স্বপ্ন, কারণ তোমার DNA 50% of the children share 50% of parents' DNA. Children share 50% of their parent DNA. তাহলে তোমার স্বপ্ন তোমার সন্তানের মধ্যে জিনের মাধ্যমে ঢুকে পড়াটা স্বাভাবিক। 100% অফ টাইম এটা পড়ে না, কিন্তু তোমার বাবা হিসেবে যদি তুমি দিবারাত তোমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করো, তাহলে এরকম ঘটনা ঘটতেই পারে। তো আমার ওয়াইফ যখন এটা বললো, তখন আমি তাকে বললাম n + n = 2, and আমি তো এটা অনেক বয়স হওয়ার আগে এরকম জিনিস আমার তো এরকম জিনিস কবে মাথায় এসেছে, আমি যখন 20-25 বছর বয়স হয়েছে তখন। তো আমি তাকে স্ক্যাফোল্ডিং দেওয়ার চিন্তা করলাম। আমি তখন দ্রুত লার্নিং থিওরিগুলি পড়া শুরু করলাম। কিছু লার্নিং থিওরি আছে যে 4 স্টেজেস, শিশুরা 4 স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, পিএজে বলেছেন।
যে 0 to 2 ইয়ার বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে না, এরপর ম্যাচিউর হলে 2 to 7 ইয়ার, তারপর তারা একটু একটু শিখতে পারবে, তারপর 7 to 12 ইয়ার, তারপর তারা আরেকটু শিখতে পারবে, এরপর 12-এর উপরে গেলে তখন তারা অ্যালজেব্রা শিখতে পারবে। কিন্তু আমি আরও লার্নিং থিওরি পড়লাম যে একটা শিশু কিন্তু 1 বছর বয়সেও অ্যালজেব্রা শিখতে পারবে। ল্যাভ ভাইগস্কি বলেছেন, রাশিয়ান সাইকোলজিস্ট। তো আমি পিতা হিসাবে এগুলি পড়া আমার দায়িত্ব হয়ে গেল। কারণ তুমি যদি বিমান চালানো না জানো তাহলে তুমি পাইলট হতে পারবে না। তুমি যদি লার্নিং থিওরিগুলি না জানো তাহলে তোমার পিতা হওয়া উচিত না। কারণ তুমি যদি লার্নিং থিওরি না জানো তাহলে তুমি যদি ডাক্তার না হও তুমি রোগীর চিকিৎসা করতে পারবে না। তুমি যদি লার্নিং থিওরিগুলি না জানো তুমি একজন ভালো পিতা হতে পারবে না। তাহলে তুমি কিভাবে তোমার সন্তানদের, তুমি তো পিতা হয়েছ তোমার সন্তানদের মানুষ করার জন্য। তো তুমি যদি লার্নিং থিওরিগুলি না জানো তাহলে তোমার সন্তানদের মানুষ করবে কিভাবে? তো আমি একটি লার্নিং থিওরি পেয়ে গেলাম, সেটা হচ্ছে ল্যাভ ভাইগস্কির। ল্যাভ ভাইগস্কি বললেন MKO, মোর নলেজেবল আদার। মোর নলেজেবল আদারকে একটা 1 বছরের শিশুর জন্য পিতামাতা যদি স্কাফোল্ডিং দেওয়া শুরু করে, একটি 1 ইয়ার বাচ্চা, এই যে আমার ওয়াইফ তাকে শিখাচ্ছিল 1+1, এরপর বাচ্চা এটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলেছিল n+n। তুমি যদি তখন স্কাফোল্ডিং দিতে শুরু করো তাহলে এই বাচ্চার জিপিডি এক্সপ্যান্ড হয়ে যাবে। এই বাচ্চা তখন কি করতে পারবে? তার জিপিডি মনে করো হাই স্কুলের ম্যাথ শিক্ষকের মতো হয়ে যাবে। এরপর তুমি আরও স্কাফোল্ডিং দিতে শুরু করো, তখন তার জিপিডি কলেজ ম্যাথ প্রফেসরের মতো হয়ে যাবে। তুমি তাকে আরেকটু স্কাফোল্ডিং দাও অ্যাজ এ MKO, তাহলে তার জিপিডি বিশ্ববিদ্যালয়ের গণিত প্রফেসরের মতো হয়ে যাবে। তুমি তাকে আরেকটু স্কাফোল্ডিং করো, তাহলে তার জিপিডি এত বড় হয়ে যাবে যে তখন সে আইনস্টাইনের মতো অথবা নিউটনের মতো চিন্তা শুরু করতে পারবে। সে তখন একটা প্যাটার্ন দেখলো, সে হাঁটার সময় তার মধ্যে প্রচুর গণিত রয়েছে। এখন তার জিপিডিটা অনেক বড়, যদিও সে বয়সে অনেক ছোট, যদিও সে 4 বছর, যদিও সে 3 বছর, যদিও সে 2 বছর, কিন্তু তার জিপিডিটা অনেক বড়। তোমরা কখনো মনে করবে না যে 20 বছর হলেই তখন ক্যালকুলাস বোঝা যায়। না না না, তোমাদেরকে আমি বোঝানোর অনেক চেষ্টা করেছি, সেজন্য আমি ব্যর্থ হয়ে এখন আমি আমার কাজ ইন্ডিয়ানদের নিয়ে, ভারতীয়দের নিয়ে শুরু করেছি। কারণ তোমরা আমার কথা কখনো আমার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো না। আজকে ফাদার্স ডে, তাই তোমাদের কাছে আসলাম। অনেক বুকের মধ্যে অনেক অভিমান, তারপরও তোমাদের কাছে মাঝে মধ্যে ফিরে আসি। তো তোমার জিপিডিটা হয়ে যাবে অনেক বড়, তখন তুমি হাঁটার সময় একজন বিজ্ঞানী, প্রতিটি শিশু তো বিজ্ঞানী হিসেবে জন্ম নেয়। কেউ স্যার আইজ্যাক নিউটন হয়, আর কেউ রিক্সা চালায়। কেন? কারণ এই জিপিডিটা, যে রিক্সা চালায় তার জিপিডিটা একেবারে ছোট। জিপিডিটা যদি অনেক বড় হয় তখন সে রাস্তায় হাঁটার সময় সে যদি একটা প্যাটার্ন দেখে তাহলে সেখান থেকে সে অনেক কিছু ডিসকভার করে ফেলতে পারবে। যেমন স্যার আইজ্যাক নিউটন আপেল পড়া দেখে গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ ডিসকভার করেছেন। তো তোমরা যারা মনে করো যে 5 বছর আগে কোনো বাচ্চা ক্যালকুলাস শিখতে পারবে না, তোমরা সুবর্ণ আইজ্যাকের দিকে তাকাও, সে ক্যালকুলাস ফিনিশ করেছে 3 বছর বয়সে। তোমরা যারা মনে করো 6 বছর 10 বছর আগে
ফিজিক্স বোঝা যাবে না। সুবর্ণ আইজাক ফিজিক্স ফিনিশ করেছে 5 বছর বয়সে, সে ফিজিক্সের প্রফেসর হয়েছে 7 বছর বয়সে। 7 বছর বয়সে সে ফিজিক্সের প্রফেসর হয়েছে। কিভাবে? তার জিপিডিটা সে অনেক ছোট, কিন্তু তার জিপিডিটা অনেক বড়। জিপিডিটা কিভাবে বড় হয়েছে? রাতারাতি তো বড় হয়নি। MKO এটাকে বড় করেছে। MKO কে মোর নলেজেবল পারসন কিভাবে করেছে? ল্যাব ভাইগস্কির যে লার্নিং থিওরি আছে সেটা প্রয়োগ করে করে। কিভাবে? সুবর্ণ যখন 1 + 1 2 না শিখে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলেছে n + n 2n, তখন তার সাপোর্ট দরকার হয়েছে। কারণ তুমি যতই আইনস্টাইন হও, আইনস্টাইনের কিন্তু সাপোর্ট দরকার হয়েছিল। আইনস্টাইন যখন প্রিন্সটনে ছিলেন তখন তিনি বারবার ফাইন হলে চলে আসতেন, ম্যাথ প্রফেসরদের কাছে চলে আসতেন, তারও স্কাফোল্ডিং দরকার ছিল। তো সুবর্ণ যতই মেধাবী হোক, নর্মাল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে সুবর্ণর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি 3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবাভ the right, which is close to 160. তারপরে সুবর্ণর স্কাফোল্ডিং দরকার। কেন স্কাফোল্ডিং দরকার? অ্যাবিলিটি ইজ ওয়ান থিং, স্কাফোল্ডিং ইজ আদার থিং। সুবর্ণ এখন জার্মান জানে না। সুবর্ণ তো তার কিন্তু পোটেনশিয়াল, তার ইন্টেলিজেন্স আছে জার্মানি শেখার, কিন্তু কেউ একজন তাকে হেল্প করতে হবে। এটাকে বলে স্কাফোল্ডিং। কেউ একজন যখন তাকে হেল্প করবে, সে 1 মাসের মধ্যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবে। কারণ সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছে 28 দিনে। 28 দিনে সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছে। সে এখন ফ্রেঞ্চে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। সে আগামী মাস থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে। তার ধারণা সে 1 মাসে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। কিভাবে শিখবে? স্কাফোল্ডিং। আরেকজন যিনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন তিনি তাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখাবেন। ঠিক আমি যেমন সুবর্ণ যখন 2 বছর থেকে 6 বছর পর্যন্ত আমি তাকে শেখাচ্ছিলাম, এখন আর আমার অ্যাবিলিটি নেই সুবর্ণকে শেখানোর। কারণ তার জিপিডি আমার জিপিডির চেয়ে বড়। আমার জিপিডি তোমরা মনে করো আমার জিপিডি এতটুকু। আমি ক্যালকুলাসের সব প্রবলেম আমি করতে পারবো না। আমি ফিজিক্সের সব প্রবলেম করতে পারবো না। আমি কম্পিউটার সায়েন্সের সব প্রবলেম করতে পারবো না, যদিও 3টি সাবজেক্টেই আমার ডিগ্রি আছে। কিন্তু সুবর্ণ ক্যালকুলাসের এমন কোনো প্রবলেম নেই যে সেটা করতে পারবে না, ফিজিক্সের এমন কোনো প্রবলেম নেই যেটা করতে পারবে না। তাহলে তার জিপিডিটা আমার চেয়ে বড়। তাহলে তার এখন আমার চেয়ে মোর নলেজেবল পারসন দরকার তাকে স্কাফোল্ডিং করার জন্য। তো 10 বছর পর দেখা যাবে তার স্কাফোল্ডিং করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ডিপার্টমেন্ট, প্রিন্সটন ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্ট এবং কলম্বিয়া ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এই 3 ডিপার্টমেন্ট একসাথে তাকে স্কাফোল্ডিং করছে। মনে রাখবে, তোমার জিপিডি যত বড় হবে মানবতার জন্য তত বেশি উপকার হবে। আর তোমার জিপিডি যদি এতটুকু থাকে, তুমি 20 বছর বয়সে একটা ক্যালকুলাস প্রবলেম করতে যদি তোমার আধা ঘন্টা লাগে, তাহলে তুমি মানবতার জন্য দুঃসংবাদ। আর তুমি যদি 3 বছর বয়সে একটা ক্যালকুলাস প্রবলেম করতে তোমার যদি 2 সেকেন্ড লাগে, তাহলে তুমি মানবতার জন্য সুসংবাদ। মানবতা যখন বিপদগ্রস্ত হবে, তাহলে যার জিপিডি বড় সে মানব সভ্যতাকে রক্ষা করবে। মানব সভ্যতা যখন ধ্বংসের মুখোমুখি হবে, তখন 2 কোটি রিক্সাওয়ালা কিন্তু মানব সভ্যতাকে রক্ষা করতে পারবে না।
মানব সভ্যতাকে রক্ষা করতে হলে তোমার জিপিডি কিন্তু অনেক বড় হতে হবে। তোমরা যারা বাবা আছো, বাবা হওয়ার স্বপ্ন দেখছ, তাদের কাছে আমি ফিরে যাচ্ছি সম্ভবত শেষবারের মতো, কারণ আমি বাংলাদেশে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশে বাড়ি সায়েন্স ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ কথা শুনে না। বাংলাদেশের মানুষ অন্যকে ইনসাল্ট করতে পছন্দ করে। সুবর্ণকে বাংলাদেশের মানুষ অনেক বেশি ইনসাল্ট করেছে। আমরা বাংলাদেশে আমাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছি, আমরা ভারতে আমাদের কার্যক্রম শুরু করছি, কিন্তু বাবা দিবসে মানে অভিমানটা ভুলে আমি আবার তোমাদের সামনে আসলাম। তোমরা যারা বাবা আছো, যারা বাবা হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা লার্নিং থিওরিগুলি একটু জেনে নাও, তাহলে তোমরা তোমাদের সন্তানদের স্কাফোল্ডিং করতে পারবে। তোমরা যদি তোমাদের সন্তানকে একটি ভালো ডাক্তার রোগী ভালো করে দিতে পারে, একটি খারাপ ডাক্তার রোগীর বিপদ ডেকে আনতে পারে, একজন ভালো পিতা নেক্সট স্যার আইজাক নিউটন অথবা আলবার্ট আইনস্টাইন সৃষ্টি করতে পারে তার ঘরের মধ্যে। কিন্তু তুমি পরিশ্রম না করে তো ভালো পিতা হতে পারবে না। তুমি পিতা হওয়ার স্বপ্ন দেখছো, তোমাকে অভিনন্দন, কিন্তু তোমাকে পিতা হিসেবে স্বপ্ন দেখতে হবে, তোমাকে পিতা হিসেবে অনেক পরিশ্রম করতে হবে, এবং তোমাকে পিতা হিসাবে তোমার সন্তানদের স্বপ্নকে তোমার স্বপ্নের উপরে স্থান দিতে হবে। তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার 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 কথা শেষ করছি। তোমরা ভালো থেকো। Subscribe to Bari Science Lab to fall in love with math and science, especially programming.